আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য সম্পর্কিত যে সমস্ত সমন্বয় রয়েছে, উক্ত সমন্বয়ের প্রভাব কোথায় কোথায় পড়ে তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এখানে একটি রেওয়া মিলের সাথে কিছু সমন্বয় লক্ষ্য করি, একটি মাত্র সমন্বয় আমি উপস্থাপন করেছি। তো সমাপনী মজুত পণ্য আমরা সাধারণত সমন্বয়ে দেখতে পাই, তাই না? আর উপরে আমি আংশিক রেওয়া মিল উপস্থাপন করেছি। তো এই সমাপনী মজুত পণ্য হচ্ছে অবিকৃত পণ্য, যে পণ্যের বিক্রি হয়নি সেটি হচ্ছে সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য সাধারণত সম্পদ, একদিকে যেমন সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ফলে সম্পদ বৃদ্ধি পায়, সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। অপরদিকে এই সমাপনী মজুত পণ্যটা ক্রয় থেকে অথবা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যায়। তো এই ক্ষেত্রে আমরা এই সমাপনী মজুত পণ্য বিভিন্ন নামে বিভিন্নভাবে আসতে পারে, বিভিন্ন ভাষায় আসতে পারে। তাই আমি এই সমাপনী মজুত পণ্য সম্পর্কিত 1 থেকে শুরু করে 9টা আমি এখানে সমন্বয় উপস্থাপন করেছি এবং প্রত্যেকটা সমন্বয় সমাপনী মজুত পণ্য সম্পর্কিত। কোথাও বলা আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে, কোথাও আবার ক্রয় মূল্য এবং বাজার মূল্যের পরিমাণ দেয়া আছে, আবার কোথাও দেয়া আছে সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট অন্তর্ভুক্ত আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে বলা আছে সমাপনী মজুত পণ্যের মধ্যে অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। তো বিভিন্ন প্রকার সমন্বয় সমাপনী মজুত পণ্যের মধ্যে থাকতে পারে, সেগুলি আমরা আজকে কীভাবে সমাধান করা যায় আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমাদের একটি বিষয় জানা উচিত, সেটি হচ্ছে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের যে প্রভাব রয়েছে সেটি লক্ষ্য করি। সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ফলে কি কি ঘটে? সম্পদ বৃদ্ধি পায়, আর একদিকে এই ব্যয় হ্রাস পায়। সম্পদ বৃদ্ধি, ব্যয় হ্রাস সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ফলে। যেমন লক্ষ্য করি, বছর শেষে সমাপনী মজুত পণ্য 5,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। তাহলে এখানে দুটি পক্ষ, একটি হচ্ছে সমাপনী মজুত পণ্য বৃদ্ধি পেয়েছে বা সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পেয়েছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি, ব্যয় হ্রাস। অনেক সময় আমরা সমাপনী মজুত পণ্য বিশেষ করে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিয়োগ করি, আবার অনেক সময় ক্রয় থেকেও বিয়োগ করি। সেজন্য আমাদের সমাপনী মজুত পণ্যের জন্য যদি জাবেদা লক্ষ্য করি, অনেক সময় সমন্বয় জাবেদা, বিশেষ করে তোমরা লক্ষ্য করে দেখবে কার্যপত্র যখন প্রস্তুত করো তখন সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলে জাবেদা করতে বলে। তাই আমরা জাবেদাটাও শিখে রাখি। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হচ্ছে 20,000 টাকা। এটার জন্য জাবেদার দুইটা পক্ষ হচ্ছে, একটি হচ্ছে সমাপনী মজুত পণ্য, আরেকটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় হিসাব। তো এইখানে আমরা সমাপনী মজুত পণ্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সেজন্য জাবেদা করতে পারি সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট। অপরদিকে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ফলে ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পায়। তো আমরা ক্রয় হিসাব ক্রেডিট করতে পারি, কেননা রেওয়া মিলে যদি ক্রয় হিসাব থাকে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে, আর যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে তখন বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট হবে। তো ম্যাক্সিমাম অঙ্কেই সাধারণত ক্রয় হিসাব থাকে রেওয়া মিলে, সেজন্য আমরা সমাপনী মজুত পণ্য মূল্যায়নের জাবেদা করতে পারি সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখবে 20,000। ব্যাখ্যায় লিখতে পারি সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলো। তো এবার আমরা একটা একটা করে সমন্বয়ের সমাধান করে দেখব। 1 নম্বর সমন্বয় বলছে, এখানে কি বলেছে? সমাপনী মজুত পণ্য 20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। এর সাথে যে রেওয়া মিলের আইটেমগুলি আমি উপরে লিখে রেখেছি সহজে, এখানে কিভাবে আমি হিসাবভুক্ত করতে পারি, সমাপনী মজুত পণ্য কোন জায়গায় কীভাবে হিসাবভুক্ত হয় সেটি বিস্তারিত আলোচনা করার জন্য। তো মনে করি বিশদায় বিবরণীতে যেমন এইগুলি কীভাবে লিখব। প্রথমে আমরা কি লিখি মনে আছে? এই বিক্রয় দেওয়া আছে 90,000 টাকা, বিক্রয় লিখব 90,000 টাকা শেষের ঘরে, তার সাথে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা তো এখানে দেয়া নাই, তাহলে কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব? আমরা জানি যে ক্রয়, প্রারম্ভিক মজুত এবং ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যোগ করে সেখান থেকে সমাপনী বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় হয়। তাহলে আমরা প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখব। প্রারম্ভিক মজুত পণ্য এই 10,000 লিখব, মাঝখানের ঘরে লিখতে পারি। ক্রয় 60,000 লিখব, এই 60,000 আমরা মাঝের ঘরে লিখতে পারি, কারণ এখানে সমন্বয় নাই। সমন্বয় থাকলে এখানে লিখে সমন্বয় বিয়োগ করতাম।
ক্রয় পরিবহন 4,000 টাকা লিখতে পারি। এইখানে মজুরি আছে কত, 6,000 টাকা লিখতে পারি। এরপরে কি করব, দাগ দিব। দাগ দেওয়ার পরে সবগুলো যোগ করে 10, 70 আর এই 10, 80,000 টাকা হবে। এই 80,000 টাকার একটা নাম আছে, তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো নামটা, আবার অনেকের হয়তো স্মরণ নাই। এটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে এই সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। আমি মূলত এটি দেখাচ্ছি সমাপনী মজুত পণ্য কোথায় কীভাবে লিখব সেটি জানার জন্য। সো সমাপনী মজুত পণ্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় লিখি। কোথায় লিখি? এই যে এইগুলি যোগ করে যেটি পালাম সেটি বিক্রিত পণ্যের ব্যয়, এখান থেকে বাদ সমাপনী মজুত পণ্য। এই 20,000 টাকা, 80,000 থেকে 20,000 বিয়োগ করে 60,000 টাকা শেষের ঘরে লিখব। 90,000 থেকে 60,000 বিয়োগ করে আমরা এখানে পাবো 30,000 টাকা। এটি এই মোট মুনাফা হিসাবে বিবেচিত হবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 80,000, সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করে এই বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। সেজন্য বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় সমাপনী মজুত পণ্য বিয়োগ হবে। তো সমাপনী মজুত পণ্য দুই জায়গায় বসে। একবার বসে কোথায়, এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় এইখানে বিয়োগ হবে। আর একবার বসবে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে। তো আমরা এই যে লক্ষ্য করি, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে বসবে কোথায়, চলতি সম্পদের মধ্যে। ওই সমাপনী মজুত পণ্য 20,000, সমাপনী মজুত পণ্য 20,000 চলতি সম্পদের মধ্যে বসবে। তাহলে সমাপনী মজুত পণ্য দুই জায়গায় হিসাবভুক্ত হবে। একবার বসবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা ওইখানে বিয়োগ করব, আর একবার চলতি সম্পদের মধ্যে লিখব। তো আমরা এবার উদাহরণ 2 লক্ষ্য করি। এখানে বলেছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা, বাজার মূল্য 25,000 টাকা। ক্রয় মূল্য 20,000, বাজার মূল্য 25,000। এই দুইটা টাকার মধ্যে কোনটি হিসাবভুক্ত হবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে, সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি। সেই নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মধ্যে বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটি হিসাবভুক্ত হবে। অর্থাৎ হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতিমালার মূল কথা হচ্ছে অ্যান্টিসিপেটেড লসেস বাট নট প্রফিট। অর্থাৎ আমার লাভ না হোক, ক্ষতি যেন না হয়, লাভ না হোক, ক্ষতি যেন না হয়। সেই হিসাবে এই নিয়ম অনুযায়ী, এই নীতি অনুযায়ী, রক্ষণশীলতার নীতি অনুযায়ী দুইটা টাকার মধ্যে যেটি ছোট সেটা হিসাবভুক্ত হবে। তাহলে আবার আমরা এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করলাম 70,000 টাকা, আমি কিছু কাল্পনিক তথ্য লিখলাম, এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। আমরা মূলত আমাদের আসল বোঝার আজকে উদ্দেশ্য হচ্ছে সমাপনী মজুত পণ্য কীভাবে লিখতে হয়। তো সমাপনী মজুত পণ্য যেহেতু এখানে বিয়োগ করব, আমি এখানে কিছু কাল্পনিক তথ্য লিখেছি। এখান থেকে এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। কোনটা বিয়োগ করব, 20,000 না 25,000? কোনটা? অবশ্যই 20,000, যেটি কম, দুইটা টাকার মধ্যে যেটি কম, বাদ সমাপনী মজুত পণ্য যে টাকাটা কম সেটা আমরা বিয়োগ করব। 70,000 থেকে 20,000 বিয়োগ করে এই শেষের ঘরে লিখব 50,000 টাকা। এটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। আর আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমাদের নিচে লিখব যেটা হবে সেটা হবে মোট মুনাফা। এবং এই যে সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, ওটা আবার কোথায় বসবে? ওইটা আবার এই চলতি সম্পদের মধ্যে বসবে। আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের মধ্যে বসবে 20,000 টাকা। অর্থাৎ যে টাকাটা ছোট সেই টাকাটা হিসাবভুক্ত হবে সমাপনী মজুত পণ্য। একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিয়োগ করব, আর একবার চলতি সম্পদের মধ্যে লিখব। তো এবার আমরা 3 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। এইখানে বলেছিল সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000, বাজার মূল্য 10% কম। অর্থাৎ সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 20,000, 20,000 টাকা হচ্ছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য। আর বাজার মূল্য কত? বাজার মূল্য হবে এই 20,000 থেকে 10%, অর্থাৎ 20,000-এর 10% কত হয়? সম্ভবত 2,000 টাকা। 2,000 টাকা বিয়োগ হবে সমান 18,000 টাকা। তাহলে আমরা লক্ষ্য করি
সমাপনী মজুদ পণ্যের 20,000 টাকা ক্রয় মূল্য, 18,000 টাকা বাজার মূল্য। তো ক্রয় মূল্য আর বাজার মূল্যের মধ্যে ছোটো কোনটা? এই 18,000 টাকা। তাহলে এই 18,000 টাকা আমরা এখন ওই যে এইখানে যখন আমরা বিয়োগ করব, তখন এখান থেকে যখন বিয়োগ করব তখন লিখব সমাপনী মজুদ পণ্য কত টাকা? এই 18,000 টাকা। এই 18,000 টাকা কিন্তু এখানে দেয়া নেই, কিন্তু আমাদের এই 20,000 থেকে 10% বিয়োগ করে যেটা এই 18,000 টাকা বের হবে সেটা আমরা এখানে লিখব। তারপরে এইখানে 70,000 থেকে 18,000 বিয়োগ করে সম্ভবত 52,000 টাকা হবে। এটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। নিচে একটি দাগ দিব। 80,000 থেকে এই 52,000 টাকা বিয়োগ করে নিচে লিখব, যেটার নাম হবে মোট মুনাফা। তো আমরা মোট মুনাফার মধ্যে যে সমাপনী মজুদ পণ্য লিখলাম, আর একবার এই 18,000 টাকা কোথায় বসবে? সম্পদ পাশে। সম্পদ পাশে যে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুদ পণ্য বলে এই 18,000 টাকা লিখব। এবার আমরা 4 নম্বর সমন্বয়টি লক্ষ্য করি। এখানে বলেছে সমাপনী মজুদ পণ্যের মধ্যে 5,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যা বিক্রয় করা হয়েছে কিন্তু ক্রেতাকে সরবরাহ করা হয়নি। অর্থাৎ এই সমন্বয়টা, এই 5,000 টাকা হচ্ছে অসরবরাহকৃত পণ্য। মানে আমি বিক্রয় করেছি কিন্তু যে আমার কাছ থেকে পণ্য কিনেছে সেই 5,000 টাকার পণ্য এখনও আমার গোডাউন থেকে নিয়ে যায় নাই। ফলে কি হচ্ছে? এই পণ্যটা সমাপনীর মধ্যে রয়ে গেছে। বিক্রয় করেছি কিন্তু এখনও সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এই সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা যদি হয়, সেখান থেকে যেটি অন্তর্ভুক্ত আছে ওটি বাদ যাবে। ওটি কী হবে? বাদ যাবে। তাহলে আমরা এই যে এইখানে লক্ষ্য করি, এখানে বিক্রয়যোগ্য পণ্য 70,000 টাকা। আমি এগুলি কাল্পনিক তথ্য ব্যবহার করছি। এখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। কত টাকা বিয়োগ করব? 30,000 টাকা এখানে বিয়োগ করার কথা ছিল, কিন্তু আমরা কি করব? 30,000 থেকে 5,000 আবার বাদ দিয়ে যে টাকাটা থাকে 25,000 টাকা বিয়োগ করব। 70,000 থেকে 25,000 টাকা বিয়োগ করে এখানে লিখব। এইটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ আমাদের সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছিল 30,000 টাকা। সেখান থেকে এই যে সমাপনী মজুদ পণ্যের মধ্যে 5,000 টাকা অন্তর্ভুক্ত আছে যা বিক্রি করা হয়েছে। বিক্রি করলে তো সে নিয়ে যাবে, যে কিনেছে সে নিয়ে গেলে পণ্য কমে যাবে না, সেজন্য সমাপনী থেকে বিয়োগ করতে হবে। ওই টাকাটা বিয়োগ করে 25,000 হবে। তারপর আমরা কি করব? এখান থেকে এটা বাদ দিয়ে মোট মুনাফা পাবো। এই মোট মুনাফা আমাদের এখানে লিখতে হবে এবং পরবর্তীতে এই সমাপনী মজুদ পণ্য আবার আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। সেখানে কত বসবে? এই 30,000 না 5,000? এই 25,000 বসবে। তো লক্ষ্য করি, এই যে চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুদ পণ্য বসবে ওই 25,000 টাকা। 25,000 টাকা কীভাবে পেলাম? 30,000 টাকা ছিল, তার মধ্যে থেকে ওই বিক্রিত পণ্য 5,000 বিয়োগ করেছি, দিয়ে এখানে লিখেছি। পরবর্তী 5 নম্বর সমন্বয়টি লক্ষ্য করি। এখানে বলেছে 3,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত হয়নি। তাহলে একটা পণ্য কিনলে কিন্তু সমাপনীর অন্তর্ভুক্ত হবে। তাহলে যেহেতু ক্রয়কৃত পণ্য সমাপনীর অন্তর্ভুক্ত হয়নি, সেজন্য আমাদের এই 3,000 টাকা সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ হবে। কেন যোগ হবে? এই যে বলছে সমাপনীর মধ্যে এটি লেখা হয়নি। পণ্য যদি কিনি তাহলে সমাপনী মজুদ পণ্য বাড়ে, সেজন্য ক্রয় করার ফলে এই সমাপনী মজুদ পণ্য ছিল কত? 20,000। এখন আমরা যখন লিখব, আমরা যখন এইখানে এই যে এই টাকা থেকে যখন সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব, তখন 20,000-এর সাথে 3,000 যোগ করে বিয়োগ করব। এই যে বাদ সমাপনী মজুদ 20,000 আর 3,000 যোগ হবে। কেন যোগ হবে? এটি কিনেছি কিন্তু সমাপনীর মধ্যে লেখা হয়নি, সেই জন্য। পণ্য কিনলে সমাপনী মজুদ পণ্য বাড়ে, সেজন্য যোগ করেছি। দুটা যোগ করে 23,000। এখান থেকে 23,000 বিয়োগ করে আমাদের সম্ভবত হবে এই 47,000। 80,000 থেকে 47,000 বিয়োগ করে 33,000। এটা হচ্ছে মোট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি বিষয় বারবার দেখাচ্ছি, সেহেতু এই অংশটুকু আমি কাল্পনিকভাবে ব্যবহার করছি এখান থেকে সমাপনী মজুদ পণ্য কীভাবে বিয়োগ করব সেটি দেখানোর জন্য। 23 সমাপনী মজুদ পণ্য 23,000 টাকা একবার এইখানে লিখলাম। আরেকবার কোথায় যাবে? এই যে আরেকবার আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে বসবে। সম্পদ কোন সম্পত্তির পাশে?
চলতি সম্পদের পাশে, এই যে লক্ষ্য করি চলতি সম্পদের মধ্যে লিখব সমাপনী মজুদ পণ্য। কত টাকা? ওই 23,000 টাকা। তো এবার আমরা 6 নম্বর সমন্বয়টি লক্ষ্য করি। এইখানে বলেছে পরিবহনাধীন পণ্য 3,000 টাকা। আগের যে সমন্বয় কিছুক্ষণ আগে করলাম, সমাপনী মজুদ পণ্য আমরা 20,000-এর সাথে 3,000 যোগ করে 23,000 টাকা হলো। সেই সমন্বয়টার সমার্থক, সেই সমন্বয়টা এইভাবেও লেখা থাকতে পারে। কিভাবে? পরিবহনাধীন পণ্য, যা ক্রয় বইতে লেখা হয়েছে কিন্তু সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত হয়নি। অর্থাৎ 3,000 টাকার একটা পণ্য আমরা কিনেছি, যে পণ্যটা সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ করা হয়নি। কেন যোগ করা হয়নি? এই যে পরিবহনাধীন আছে, পণ্যটা এখন আমার গোডাউনে এসে পৌঁছায়নি, রাস্তায় আছে, সেজন্য এই যেহেতু পণ্যটি কেনা হয়েছে, তো কিনলে সমাপনী মজুদ পণ্য বাড়ে, সেজন্য 20,000-এর সাথে 3,000 যোগ হবে সমাপনী মজুদ পণ্য যখন লিখব। এই যে লক্ষ্য করি, আমরা এই 70,000 থেকে যখন সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব, তখন এই 20,000 আর এই 3,000 দুইটা যোগ করে যা হয় 23,000, সেটা বিয়োগ করব। 70,000 থেকে 23,000 বিয়োগ করলে 47,000, এখান থেকে 47,000 বিয়োগ করলে 33,000। এটার নাম হবে মোট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু পাশাপাশি সমাপনী মজুদ পণ্য থেকে যোগ বিয়োগ করছি, তোমরা লক্ষ্য করেছো। যেমন এটার সাথে এটা যোগ করলাম পাশাপাশি, কিন্তু আরও সুন্দর করে আমরা যদি করতে চাই, তাহলে আমরা এই 20,000-এর সাথে এই 3,000 যোগ করব। কিভাবে? যোগ পরিবহনাধীন পণ্য বলে এইখানে লিখে উপর নিচে যোগ করতে পারি। আমি জায়গা সেভ করার জন্য পাশাপাশি করছি, তো তোমরা উপর নিচে এখানে যোগ বিয়োগ করতে পারো। আর এটা আর্থিক অবস্থার বিবরণীতে আবার সমাপনী মজুদ পণ্য বসবে 23,000 টাকা। পরবর্তী 7 নম্বর সমন্বয়টি লক্ষ্য করি। এই সমন্বয়টি কিন্তু কমন একটি সমন্বয়, পরীক্ষায় প্রায় আসে মাঝে মাঝে। 2,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো আগুনে যদি পণ্য বিনষ্ট হয়, তো সেটা সাধারণত সমাপনী মজুদ পণ্যের মধ্যে থাকলে বাদ যাবে। সমাপনী মজুদ পণ্যের মধ্যে থাকলে কী হবে? বাদ যাবে। আবার ক্রয় থেকেও বাদ যাবে, ক্রয় থেকেও বাদ যাবে। এখন তোমরা হয়তো বলতে পারো যে ক্রয় কোথায় পেলাম? ক্রয়ের টাকাটা আমি প্রথমে দেখিয়েছিলাম, সেই টাকাটা আমি এখানে লিখেছি। অর্থাৎ আমরা এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যে টাকাটা পেলাম, প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় যোগ করে, সেখানে কিন্তু পণ্য আগুনে পুড়ে গেলে ক্রয় থেকে বিয়োগ হয়। আবার সমাপনী মজুদ পণ্যের মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত আছে, সমাপনী মজুদ পণ্য থেকেও বিয়োগ হবে এই 2,000 টাকা। তাহলে 20,000 থেকে 2,000 বিয়োগ করে 18,000 টাকা হবে। এখান থেকে 18,000 বিয়োগ করে আমরা এখানে লিখব, যেটির নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। তো তাহলে বিষয়টি কি হলো? আগুনে পণ্য বিনষ্ট যদি সমাপনীর মধ্যে থাকে, তাহলে আমাদের আগুনে পণ্য বিনষ্ট কোথায় কোথায় বসবে? প্রথমত ক্রয় থেকে বিয়োগ হবে, যত টাকার পণ্য পুড়ে যাবে। সমাপনী মজুদ পণ্য থেকেও বিয়োগ হবে। আবার এই টাকাটা বিবিধ ক্ষতি নামে বসবে আমাদের এই অপরিচালন ব্যয়ের মধ্যে। তো আমি যখন তোমাদের এই আগুনে বিনষ্ট পণ্য সম্পর্কিত যে সমস্ত সমন্বয় রয়েছে, সেগুলি নিয়ে আমরা একদিন আলোচনা করব, সেদিন আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকে যেহেতু সমাপনী মজুদ পণ্য নিয়ে আলোচনা করছি, সেজন্য আমাদের জেনে রাখতে হবে আগুনে পণ্য পুড়ে গেলে সমাপনী মজুদ পণ্য থেকে বিয়োগ হয় যদি সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আর সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত না থাকলে কিন্তু বিয়োগ হবে না, বিষয়টি মনে রাখব। আর আর্থিক অবস্থার বিবরণীতে সমাপনী মজুদ পণ্য কোথায় লিখব? এইখানে লিখব। কত টাকা লিখব? বিয়োগ করে যেটা পেয়েছি 18,000 টাকা। অর্থাৎ এখানেও আমরা ওই 20,000 টাকা থেকে আগুনে বিনষ্ট 2,000 বিয়োগ করে লিখব। তো এবার 8 নম্বর সমন্বয়টা লক্ষ্য করি। এটাও অনেক সময় পরীক্ষায় আসে, প্রায় আসে পরীক্ষায়, লক্ষ্য করি। 1,000 টাকার অব্যবহৃত মণিহারি সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে। সমাপনী মজুদ পণ্যের মধ্যে যদি মণিহারি অন্তর্ভুক্ত থাকে, তাহলে কিন্তু সমাপনী মজুদ পণ্য থেকে এই অব্যবহৃত মণিহারি বিয়োগ করতে হবে। তো লক্ষ্য করি, এই যে আমরা এখান থেকে তো সমাপনী মজুদ পণ্য বিয়োগ করবো, তাই না? এখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করবো না? তো সমাপনী মজুদ পণ্য এখান থেকে যখন বিয়োগ করব, তখন কত টাকা বিয়োগ করব? 20,000 টাকা নাকি 1,000 টাকা? আসলে 20,000 টাকা হতে 1,000 অব্যবহৃত মণিহারি বিয়োগ করে যা হয় সেটা বিয়োগ করব।
তাহলে 20,000 থেকে 1,000 বিয়োগ করলে 19,000 হয়। তাহলে সব বাদ সমাপনী মজুদ পণ্য বলে 20,000 থেকে 1,000 বিয়োগ করে 19,000 এখানে লিখব। এখান থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। এই 80,000 থেকে 51,000 বিয়োগ করে 29,000 টাকা মোট মুনাফা হবে এবং এটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। এবং পরবর্তীতে এই যে সমাপনী মজুদ পণ্য 19,000 টাকা, এই টাকাটা আবার সম্পদ পাশে বসবে, সম্পদ পাশে বসবে। আবার এই অব্যবহৃত মনিহারি 1,000 টাকাও বসবে। সেই জন্য বলা হচ্ছে চলতি সম্পদ পাশে দুইবার বসবে। দুইবার মানে কি? একবার সমাপনী মজুদ পণ্য লিখবো 19,000, আর একবার অব্যবহৃত মনিহারি লিখবো 8,000। চলো কীভাবে দেখি। এই যে লক্ষ্য করি, চলতি সম্পদের মধ্যে প্রথমে সমাপনী মজুদ পণ্য লিখবো। কত লিখবো? 19,000 টাকা। এবং অব্যবহৃত মনিহারি লিখবো কত টাকা? ওই 1,000 টাকা। অর্থাৎ চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুদ পণ্যও বসবে, অব্যবহৃত মনিহারিও বসবে। আবার আমরা যখন আয় বিবরণী করব তখন যদি মনিহারি থাকে, সে মনিহারির সাথে অব্যবহৃত মনিহারি বিয়োগ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মনিহারি এবং অব্যবহৃত মনিহারি সম্পর্কে আমি একটা আলাদা ক্লাস নিব, সেখানে আরও বিস্তারিত আলোচনা করব অব্যবহৃত মনিহারি সম্পর্কে বিস্তারিত। তো আজকের আলোচনার 9 নম্বর শেষ প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে 2,000 টাকার পণ্য ক্রয় সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে, ক্রয় বইতে লেখা হয়নি। অর্থাৎ একটা পণ্য কিনেছি, ক্রয় বইতে লিখি নাই, কিন্তু সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এটার সমাধান কি হবে? তো প্রথমে আমরা ওই অংশটুকু লিখে নিলাম, বিক্রয়যোগ্য ব্যয় পর্যন্ত কাল্পনিক তথ্য। এখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য তো বিয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে সমাপনী মজুদ পণ্য কত টাকা বিয়োগ করব? 20,000 নাকি 20,000 টাকার মধ্যে 2,000 বিয়োগ করে সেই টাকাটা? ভালো করে লক্ষ্য করি প্রশ্নটা। 2,000 টাকার পণ্য ক্রয় সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে দেখে মনে হচ্ছে সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত যেহেতু আছে, মনে হচ্ছে 20,000 থেকে 2,000 বিয়োগ হবে। আসলে কিন্তু এই ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য 20,000 থেকে এই 2,000 টাকা বিয়োগ হবে না। কারণটা কি? একটা পণ্য কিনলে সেটি সমাপনীর মধ্যে থাকবে, এটাই তো স্বাভাবিক। সেজন্য সমাপনীর মধ্যে মজুদ পণ্যের মধ্যে 2,000 টাকা অন্তর্ভুক্ত আছে, তো ভালো, আমাদের সঠিকই তো আছে, ভুল তো নাই। সেজন্য বিয়োগ করার প্রয়োজন হবে না। কিন্তু অনেকেই এটা কমন মিস্টেক করে, শিক্ষার্থীরা ভাবে কি যে সমাপনী মজুদ পণ্যের মধ্যে যা থাকে তাই মনে হয় বিয়োগ হয়। হ্যাঁ, সেটা ঠিক আছে, সমাপনী মজুদ পণ্যের মধ্যে কোনো কিছু অন্তর্ভুক্ত থাকলে বিয়োগ হয়, কিন্তু সমাপনী মজুদ পণ্যের মধ্যে যদি ক্রয় অন্তর্ভুক্ত থাকে, পণ্য ক্রয় করেছি সেটি সমাপনী মজুদ পণ্যের মধ্যে রয়েছে, সেইটা কিন্তু বিয়োগ হবে না। তাহলে আমরা এখানে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব কত টাকা? এই 20,000 টাকা। দাগ দিয়ে এখান থেকে 50,000 টাকা হবে, 80,000 থেকে 50,000 টাকা বিয়োগ করে 30,000 টাকা হবে, যেটি এই মোট মুনাফা হিসাবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একই জাতীয় সমন্বয় এক একটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করি। তো আমি পরবর্তী ক্লাসে মনিহারি সংক্রান্ত যে সমস্ত সমন্বয় রয়েছে, মনিহারি, অব্যবহৃত মনিহারি, বকেয়া মনিহারি ইত্যাদি সংক্রান্ত যে সমস্ত সমন্বয় রয়েছে সেগুলি আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফিজ।